হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার ছোট কাকিকে খুঁজতে গুদাম ঘরে চলে এসেছে। আমি বৌদির সাথে কাজ করছি, কাঠের পা দিয়ে দেখতে পেলাম ছোট কাকি এদিক ওদিক তাকিয়ে বৌদিকে খুঁজছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বৌদিকে না পেয়ে চলে গেল ছোট কাকি। এরপর বল, দেখেছে থাকুক, আর একটু হলেই ধরা পড়ে যায় তাহলে কি কেলেঙ্কারি হয়েছে তো বুঝতে পারছো। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বৌদিকে অভয় দিয়ে বললাম, কি যে বলো না বৌদি, আমরা যেখানে আছি এখানে। ছোট কাকি, কেন ছোট কাকি? বাবা আসলো, আমাদেরকে খুঁজে পাবে না। যাই হোক, এখন তুমি চলে যাও, সবাই তোমাকে খুঁজছে। পরচুল ঠিকঠাক করে গুছিয়ে ওখান থেকে চলে গেল। আমি আরেকটু ভালো করে গুদামঘর তা পর্যবেক্ষণ করতে লাগলাম। কাঠের পাশাপাশি অনেক দূর জিনিসপত্র আছে। এইখানে একটা ভাঙ্গা তো দেখতে পেলাম। খাদ্য গুদাম ঘরের এক কোণে পড়ে আছে। হাতটা নিচে নামিয়ে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম। তার কন্ডিশন তেমন একটা ভালো না, তবে কাজ চালিয়ে নেওয়া যাবে। ঠিক করলাম এই গুদামঘর। এই একদিন মাকে নিয়ে সে মনের বাসনা মেকআপ ছোট কাকিমার নাকের ডগায় বুটিকের কাজ করে দিলাম। ছোট কাকি, বুঝতেও পারবি, চাইতে নিরাপদ জায়গায় আঘাত পাবে না। আম্মুকে যেভাবেই হোক এই ঘরে নিয়ে আসতে হবে। আবার ১-৫ মিনিট পর আমি বাড়িতে ঢুকলাম। এই সময়টায় বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করলাম। তাড়াহুড়ো মনের খায়েশ মেটানোর মাকে দেখার পর থেকেই একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ছেলের স্বাভাবিক সম্পর্ক বারবার ভুলে যাচ্ছিলাম। পূজনীয় মাকে নিয়ে কি সব চিন্তা করছিলাম। নিজেকে থামানোর চেষ্টা যেন বাড়িয়ে যাচ্ছে। আজ সকালে বট কাকার কিছু অতিথি আসার কথা ছিল। সকাল পেরিয়ে দুপুর গড়ালেও তাদের কোনো খোঁজখবর নেই। দুপুরের একটু পরে মা আনব্লক দিদিকে গোসল করতে দেখলাম না। যখন পুকুর ঘাট থেকে উঠে এলো তখন আমি চিলেকোঠায় বর্ষা। তাদের সম্পূর্ণ না দেখে মনের মধ্যে তীব্র বাসনা জাগ্রত। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমাদের খাওয়ার মাঝামাঝি সময়ে শুনতে পেলাম কিছু অতিথি এসেছে। বর কাকার যে বিজনেস পার্টনার আজকে আমাদের বাসায় আসার কথা, এরা তারাই কিনারা সকালে এসে পৌঁছাতে পারেননি, কারণ রাস্তায় নাকি গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে গাড়ি ঠিক করে রওনা দিতে দিতে আবার জানি পড়তে হয় এবং ওভারঅল আমাদের বাসায় পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু অসমা আশায় বড় কাকা এখন তাদের সাথে বৈঠক করতে পারবেন না। তাদের জন্য আজ রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করতে বললেন। কাজ হবে সকালে। অনাকাঙ্ক্ষিত এই অতিথিদের থাকার ব্যবস্থা করতে গিয়ে একটা ঘর কম পড়ে গেল। আজ রাতের জন্য আমি অন্য কোনো ঘরে ঘুমাবো। আমি মনে মনে মাম্মি বৌদিদের সাথে ঘুমানো প্রার্থনা করতে থাকলাম, কিন্তু শুনলাম যে আমাকে আমার মায়ের করে থাকতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে চলে গেলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতেছিলাম, কোনোভাবেই নিজের ভিতর সব জানতে চাচ্ছিলাম না। মায়ের সাথে আগে থেকেই অনেক ঘুমিয়েছি, অনেক রাত, তবে আজকের বিশেষটা একেবারেই আলাদা। জলে রাতের পর থেকেই সবকিছু কেমন যেন উল্টা হয়ে গেছে। স্বাভাবিক কোনো কিছু চিন্তা করতে পারছি না। আমি হাতের কাজ শেষ করে ঘরে আসো, এদিকে আমি মোবাইল ঘাঁটছিলাম না। এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা শাড়ি পরে বের হয়ে আসলো। মায়ের এই রূপ দেখে আমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা আরও টকর হয়ে পড়ে। নিজের ভেতরের পশুটা জেগে উঠতে শুরু করে। সেই সত্তার রূপে আমার চোখ দিয়ে নিতে থাকে, আর পুরুষরা আমার ভিতর যুদ্ধ করতে শুরু করে। আমার হাতে মোবাইল রেখে মা বলল, এত রাতে মোবাইল ঘাঁটছিস রাত জেগে? আর মোবাইল ঘাঁটিস না বা বন্ধুরা নতুন শাড়িতে মাকে বেশি সুন্দরী লাগছে। কিন্তু এ সময় শাড়ি বদলানোর কারণে জানতে পেরে মাকে জিজ্ঞাসা করে বসলাম, না এসময় শাড়ি বদলাতে গেলে যে? আর বলিস না, তোর কাকি থালাবাসন ধরতে গিয়ে আমার কাপড়ের উপর তরকারি ফেলে দিল। ওই শাড়িটা পরে থাকতে পারি না, জানো না? শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে ওমা। তাই নাকি? এটা তো অনেক পুরাতন সানি, শাড়িটাকে পরেছে দেখতে হবে না? তুমি তো দেশের সবচেয়ে সুন্দরী নারী, তুমি যা কাপড় তাতেই তোমাকে সুন্দর লাগে না? আমার পাশে এসে বসল। হঠাৎ তোকে এত সুন্দর লাগছে কেন? কোনো মতলব আছে নাকি? রে মতো আছে, কিন্তু সেটা খুব ভিনিতা। আমি পেটের কথা পেটে রেখে মাকে জিজ্ঞাসা করলাম, কি মতলব থাকতে পারে বলতো না? বলল, সেটা তুই ভালো জানিস রে বাপু, এখন আমাকে শুতে দে। সারাদিন হাত ভাঙ্গা খাটুনি গেছে। হ্যাঁ, সে তো যাবেই। বাড়িতে যতজন লোক, সবার জন্য রান্নার কাজ করতেই বেলা শেষ হয়ে যায়। কাজের মাসি রাখার কি দরকার? নিজেরাই তো সব কাজ করতে পারে, সেগুলোকে বিনা পয়সায় কাটাতে পারলেই তাদের লাভের উপর খেপলেন কোথায়? যেটা হচ্ছে সেটাই তো বললাম। যাই হোক, তোমার পা টিপে দিব। মা, ওমা, আমার বাবুর মতো লোক তো ভালো দেখছি না। এই তুই সত্যি করে বলতো তোর মতলবটা কি? ওমা, তুমি সেই কখন থেকে মতলব মতো কেন বলবো না? হঠাৎ করেই তুই আমাকে সুন্দর বলছিস, আবার এখন আমার সেবা করতে যাচ্ছিস। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা কিছুই না। আমি যখন জোরে পড়েছিলাম তুমিও তো আমার সেবা করেছিলেন। আচ্ছা, তুমি যে আমার তখন সেবা করেছিলে, তোমার মতলবটা কি ছিল বলতো? কোনো মতলব থাকবে কেন? তুই আমার ছেলে, তুই অসুস্থ হলে আমি তোর সেবা করব না? তুই ছাড়া আমার আপন কে আছে বলো? আমিও তো তাই বলছি, তুমি ছাড়া আমার আপন কে আছে? তোমাকে যে অসম্ভব ভালোবাসি না। আমার কথা শুনে না ইমোশনাল হয়ে পড়ে এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে
মায়ের ছোঁয়া পেয়ে সময় পরাজিত হয় আমার সন্তান সত্তা, তখন আমি অন্য আমি হয়ে যাই। তৃতীয় লালসায় আমিও মাকে জড়িয়ে ধরে কান্নার অভিনয় করে কিছুক্ষণ পর মা আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে গালে পরম মমতায় হামি দিতে থাকে মায়ের চোখের জল আমি হাত দিয়ে মায়ের চোখের পানি মুছে দেই। মাকে বলি, তোমার জন্য আমি আছি না, তোমার কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, তোমার সব চাহিদা আমি পূরণ করে দেব না। হালকা মুচকি হাসি দিয়ে বলে উঠল, ওমা আমার ছেলে দেখি বড় হয়ে গেছে, কিন্তু আমার কোনো ভয় নেই, দুঃখ নেই, আর নতুন করে চাওয়া পাওয়ার বাকি থাকতে পারে। আমি গম্ভীর হয়ে মায়ের হাত ধরে বললাম, তুমি সবকিছু মানিয়ে নিয়েছে, তোমার উপরে দিনের পর দিন অবিচার করেছে, তা আর কেউ না জানলেও আমি দেখেছি। বিব্রত হয়ে আমার কাছ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তোর কাছে কি ও বিচার করল? একটু মনোমালিন্য হবেই, এটাই স্বাভাবিক, তোর বাবা একটু চলে গেছে, কিন্তু মানুষটা মন্দ না। একটি হাত দিয়ে বললাম যে আমার জন্মের পর কি বাবা তোমাকে আদর ছুঁয়ে দেখেছে? দিনের পর দিন তুমি বাবাকে কাছে পাওয়ার জন্য বিছানা ছটফট করতে, আমি তো দেখেছি। আমার মুখে একথা শুনে লজ্জা পেয়ে যায় এবং আমার গালফের হাত সরিয়ে নেয়। এরপর আমাকে ধমক দিয়ে বলে, কি সব আজেবাজে বকছিস? তোর মুখে কি লাগানো? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছিস বলছি। আমি মায়ের দুই বাহু দুই হাত দিয়ে শক্ত করে ধরে বললাম, আজেবাজে কথা না, না আমি যা বলছি তা এক বিন্দু মিথ্যে না, তুমি আমার ছুঁয়ে বলো যে আমি ভুল বলছি। এ কথা বলেই মায়ের একটা হাত মাথায় রাখলাম না, আমার মাথা থেকে হাত সরিয়ে নিয়ে বলল, তুই এসব কি শুরু করলি? আমি আবারও মায়ের হাত টেনে নিয়ে আমার মাথায় দিয়ে বললাম, আমার দিবি বল আমি কিছু ভুল বলেছি না। মাথা নিচু করে কান্না শুরু করল। আমি আরও কাছে এসে বসলাম এবং দুই হাত দিয়ে মায়ের চোয়াল ধরে উঁচু করলাম। মায়ের চোখের জল আমার দুই হাতের আঙ্গুল দিয়ে মুছে দিয়ে মায়ের কপালে একটা হামি দিলাম। এরপর মায়ের কপালে আমার কপাল থেকে বললাম যে, মা আমি এখন আর তোমার সেই ছোট্ট রাজনৈতিক, আমি এখন বড় হয়েছি, এখন আমি তোমার সকল চাহিদা পূরণ করতে পারব। আমি তোমাকে আর কখনোই বাবার অভাব বুঝতে দেব না। আমার দিকে তাকিয়ে বলল, তুই কি বলছিস এসব? আবার আমার কিসের অভাব রেখেছে? আর তুই তোর বাবার কোনো অভাব পূরণ করবি? আমি সাড়া দিয়ে এই অভাব বলি একটা হামি দিলাম। ঘটনার আকস্মিকতায় চুপ হয়ে যায় এবং যখন বুঝতে পারে যে আমি কি করতে যাচ্ছি, তখন আমাকে দুই হাতে ঠেলে সরিয়ে দেয়া। তুই এগুলো কি করছিস? তুই কি এগুলো জেনে বুঝেই করছিস? তুই কি পাগল হয়ে গেছিস না? তার মুখ থেকে কাঁদতে শুরু করল। একটু পরে রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে বল, দূর হও আমার সামনে থেকে। তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? যদি জানতাম রে তুই এমন হবে, তাহলে তোকে জন্ম দিতাম না। আর কিছু বলার আগেই মাকে আবারও একটা হামি দিয়ে বলি, মা আমি তোমাকে অনেক রাতে তুমি আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু তুমি মা ও ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারবে। আমি ছোট ছিলাম বলে তুমি নিতে পারোনি, তোমার শরীরের খিদে না। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুই এসব কি বলছিস? আমি তোর না হইলে না হয় তোর সাথে এরকম কাজ করার কথা কখনো কল্পনাও করতে পারি না। মায়ের মুখ রেখে বললাম, না, আমাদের মা ছেলে সম্পর্কের বাহিরেও আমাদের আরও একটা সম্পর্ক আছে। আমি পুরুষ, তুমি নারী। তুমি এতদিন শান্ত দেখেছ, তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু কার জন্য? যে মানুষটা তোমাকে মানুষ বলে গণ্য করে না তার জন্য। তুমি যদি নিজের জন্য হলেও একবার ভাবতে, তাহলে তোমার জীবনে এত দুঃখ কষ্ট থাকত না। মা আমার বুকে মাথা লুকিয়ে বলে, কিন্তু তুই আমার ছেলে, আমি কখনই এত বড় পাপ করতে পারবো না। আমাকে ছেড়ে দে, তুই এখান থেকে সরে যা। আমি নিজেকে আটকাতে পারছি না। না, তোমার স্পর্শ পেয়ে আমি পাগল হয়ে। তুমি দিনের পর দিন বাবার অভাব অনুভব করেছে গভীর